আসসালামু আলাইকুম প্রিয় 25-26 সেশনের গুচ্ছ প্রতিপরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য 2024-25 সেশনের যে রসায়নের 25টা এমসিকিউ আসছিল সেই এমসিকিউগুলো একদম কঠিনাতি সহ সমাধান করিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এমনভাবে সমাধান করে দেওয়া হবে যাতে এখান থেকে যদি যে কোনো প্রশ্ন আসে এই টপিক থেকে ইনশাল্লাহ তুমি সহজে পেরে যেতে পারো। আমি বারবার বলি যে গুচ্ছবর্তী পরীক্ষায় বিগত বছর থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে, যদি হুবহু না আসেও তাহলে টপিকগুলো কিন্তু ম্যাক্সিমাম টপিক কমন পড়েছে। তো গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার উপায় হচ্ছে যে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে সুন্দর করে অ্যানালাইসিস করে যাওয়া। যদি ভালোভাবে অ্যানালাইসিস করে যেতে পারো সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা থাকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে হচ্ছে যে তোমরা যারা কোনো পেজটি ফলো দাও নাই, পেজটিকে ফলো দিয়ে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, আর ভালো লাগলে একটা লাইক দিও। তো চলো শুরু করা যাক। তো যে 25টা প্রশ্ন ছিল তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন মৌলটিতে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? তাহলে দেখা যাক, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, ক্রোমিয়াম এবং কপার। তাহলে অযুগ্ম ইলেকট্রন আমরা কেমনে বের করি? অযুগ্ম ইলেকট্রন হচ্ছে মূলত আমরা হুন্ডেন নীতির মাধ্যমে বের করে থাকি। হ্যাঁ, তো চলো আমরা বের করি। যেমন অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা হবে? আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p4, অর্থাৎ সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে তোমার 4টা। ঠিক আছে, হুন্ডেন নীতি যদি আমি যাই, সর্বশেষ কক্ষপথে হুন্ডেন নীতি কি সবগুলো এমনভাবে থাকবে যারা তারা সর্বাধিক বিজুট অবস্থায় থাকবে এবং একই স্পিনমুখী হবে। ঠিক আছে, এই 4টা যে ইলেকট্রন আছে তার মধ্যে যে প্রথম 3টা, তাহলে পি উপশক্তিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন তোমার, তাহলে 6টি ইলেকট্রনের জন্য 3টা ঘর। ঠিক আছে, এই যে প্রথম করে তাহলে 1টি ইলেকট্রন এবং দ্বিতীয় করে আরেকটি ইলেকট্রন, তৃতীয় করে আরেকটি ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আরেকটি ইলেকট্রন বাকি আছে, সেই ইলেকট্রন আমি যে ফার্স্ট করে দিয়ে দিলাম। তাহলে আমার প্রথম ঘরটা অলরেডি পূর্ণ হয়ে গেছে। তাহলে বাকি দেখো কয়টি বিজুট ইলেকট্রন আছে? একটা, তার মানে এই 2টা হচ্ছে বিজুট ইলেকট্রন আছে। তার মানে আমরা অক্সিজেনের ক্ষেত্রে পাইছি কয়টা? 2টা। কেমন? এরপর আসে নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমি বের করে যাই সেক্ষেত্রে হবে তোমার কি শেষ কক্ষপথটা হচ্ছে তোমার নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3। ঠিক আছে, 1s2 2s2 2p3, এক্ষেত্রে হচ্ছে তোমার শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন আছে, তার মানে নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা। এরপর আসে ক্রোমিয়ামের ক্ষেত্রে। ক্রোমিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 3d10 3d10 4s1। ঠিক আছে, 3d10 4s1 এটা হচ্ছে তোমার কি ক্রোমিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি আসো, তাহলে 4s1 তোমার সবচেয়ে ইলেকট্রন কয়টি? সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে তোমার হচ্ছে ভাইয়া ক্রোমিয়ামের ক্ষেত্রে কয়টি ভাইয়া? সরি, এই যে ক্রোমিয়াম এটা হচ্ছে তোমার কপারের ক্ষেত্রে। ঠিক আছে, কপারের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন হচ্ছে 3d10 এবং 4s1। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কপারের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে কয়টি? 1টি। এবার হচ্ছে ক্রোমিয়ামের সর্বশেষ কক্ষপথে তোমার হচ্ছে তোমার কি 3s2 3p6 3s2 3p6। ঠিক আছে, তো এই ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্বশেষ তোমার ইলেকট্রন আছে 3p6 3s2 3p6 4s1 4s, আমি এগুলো মুছে দিই, দাঁড়াও যেগুলো মুছে দিই। ঠিক আছে, এই যে তাহলে তোমার কি 4s2, ঠিক আছে, 4s1 এবং 3d5, 4s1 এবং 3d5। ঠিক আছে, তাহলে ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রন কয়টি? এই যে এখানে 5টি, এখানে 1টি, তাহলে কয়টি? 6টি। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে পাইছি 6টি, কপারের ক্ষেত্রে পাইছি কয়টি? 1টি, তারপর অক্সিজেনের ক্ষেত্রে পাইছি হচ্ছে 2টি, আর নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা পাইছি 4টি। তাহলে সর্বশেষ কক্ষপথের সর্বোচ্চ সংখ্যা তোমার অযুগ্ম ইলেকট্রন তাহলে কোথায় আছে? এই যে ক্রোমিয়ামে। কয়টি? 6টি। তো অ্যান্সার হবে তোমার কি ভাই? এখানে অ্যান্সার হবে ক্রোমিয়াম। আশা করি বুঝেছ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কি বলতেছে? 2 নম্বর প্রশ্নে বলতেছে যে তোমার হচ্ছে ব্রাইনে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? এটা আমরা সবাই মুখস্থ করে জানি, একদম ইজি প্রশ্ন। ব্রাইনে হচ্ছে আমি যদি তড়িৎ বিশ্লেষণ করি সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, যদি একটু ব্যাখ্যা করে দেবো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কেটোড হাইড্রোজেনের গ্যাস এবং এনোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, অর্থাৎ আমি যদি সোডিয়াম ক্লোরাইডকে যদি জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কেটোডে হাইড্রোজেন গ্যাস এবং এনোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে,
এবং ক্রমান্বয়ে সোডিয়াম ও হাইড্রোক্সিল আয়নের সংযোজনে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কি বিক্রিয়া, ব্রাইনের ক্ষেত্রে উৎপন্ন হয় কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ওকে, অর্থাৎ এই যে সোডিয়াম প্লাস প্লাস এবং ক্লোরিন মাইনাস, এখান থেকে তোমার বিক্রিয়া করলে উৎপন্ন হয় তোমার কি ভাইয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড। আশা করি এটা বুঝেছে। সো এখানে আনসার হবে কি ডি, সোডিয়াম হাইড্রোক্সাইড। পরবর্তী প্রশ্ন কি বলতেছে, দ্রবণে H+ এর যদি ঘনমাত্রা যদি 1 × 10⁻⁴ মোলার হয় তাহলে সেক্ষেত্রে তোমার পিএইচ কত বলছে। একটা আমরা সূত্র জানি কি, পিএইচ সমান মাইনাস লগ H+, তাই না, পিএইচ সমান মাইনাস লগ H+, হাইড্রোক্সিল আয়ন। ঠিক আছে, তাহলে H+, তাহলে এক্ষেত্রে তোমার পিএইচ এর মান বের হবে। তারপর যদি এখান থেকে আমি 14 থেকে যদি পিএইচ বিয়োগ দিই, ঠিক আছে, এক্ষেত্রে আমরা কী পাবো, পিওএস এর ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমার এটা করে আগে পিএইচ বের করবো, তারপর হচ্ছে তোমার কি 14 থেকে পিএইচ বিয়োগ দেবো, তারপর সেখান থেকে তোমার পিওএস পেয়ে যাবো, কারণ এখানে তোমার হাইড্রোজেন H+ এর ইয়া দিয়েছে সেজন্য। তাহলে আমি প্রথমে তাহলে পিএইচ বের করবো, পিএইচ বের করে দেখো এই যে মাইনাস লগ H+, এর মান বসেছি, তারপর হচ্ছে তোমার কি এই, তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমার কি 4 মাইনাস লগ 1, তাহলে অ্যান্সার যদি করো তাহলে সেক্ষেত্রে তোমার সাই বের হবে। ঠিক আছে, একদম যদি ইজি, তাহলে ইজিলি হচ্ছে তোমার কি এখানে দেখো উপরে পাওয়ার কত -4 আছে না, তাহলে -4 তুমি পুর ধরে নেবে। ঠিক আছে, পিএইচ বের করার সময় যদি H+ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কি জাস্ট তুমি যে সর্বোচ্চ যেটা তোমার কি পিএইচ 14, সেই সর্বোচ্চ থেকে ওই 4টা তুমি বিয়োগ করে দিবে। কেমন, বিয়োগ করে দিলে তোমার কত আসে দেখো তো, বিয়োগ করে দিলে তোমার আসে হচ্ছে তোমার কি 10 পেয়া। বুঝছো, এই 10টা হচ্ছে তোমার কি পিওএস। বুঝছো, এটা হচ্ছে শর্টকাট। আর না হলে তুমি এক্ষেত্রে বের করবা, যেমন পিএনএস লগ H+ দিয়ে বের করবা, সেক্ষেত্রে তোমার পিএইচ বের হবে 4, তারপর 14টা সর্বোচ্চ পিএইচ থেকে তুমি এই যে পুরকে বিয়োগ করলে তুমি সেখান থেকে পাবা পিওএস পেয়ে যাবো। কেমন, 10। তাহলে এটা বের করতে পারো তুমি, শর্টকাটে তুমি এটা বের করতে পারো। আর যদি এখানে যদি -4 না যদি -6 থাকতো তাহলে সেক্ষেত্রে কি একদম ইজি হতো, তোমার কি ওই যে তুমি 14 থেকে তুমি কী করতা 6 বিয়োগ করে দিতা, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার কত হয়ে যাবে 8 হতো। ঠিক আছে, আশা করি বুঝেছো। পরবর্তী প্রশ্ন কি বলতেছে, 4 নম্বর প্রশ্নে বলতেছে কি, অ্যালডিহাইড পেহলিন দ্রবণে লাল পদক্ষেপ দেয় কোন বিক্রিয়া। এটা হচ্ছে তোমার কি রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে মূলত অ্যালডিহাইড পেহলিন দ্রবণের সাথে লাল পদক্ষেপ দেয়। ঠিক আছে, এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, তো রেডক্স বিক্রিয়া। আসলে আমরা বিক্রিয়াটি একটু দেখে নিই। ঠিক আছে, তবে প্রথমে তোমার কি অ্যালডিহাইড, তার মানে কি অ্যালডিহাইড আর সি দ্বিবন্ধন অক্সিজেন, তারপর হচ্ছে তোমার কি হাইড্রোজেন, ঠিক আছে, প্লাস 2 এই যে কপার 2+, ঠিক আছে, কপার 2+, তারপর হচ্ছে +5 অণু OH আয়নের সাথে, ঠিক আছে, হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে সেখান থেকে হচ্ছে তোমার কি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। কি অ্যাসিড তৈরি করে, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আর সি দ্বিবন্ধন ও এবং ও মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে কার্বক্সিল, এটা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। কেমন, কার্বক্সিলিক অ্যাসিড প্লাস Cu2O ও এর কি, এটা হচ্ছে লাল বর্ণের, দ্রবণ তৈরি করে +3 অণু পানি। ঠিক আছে, এটা হচ্ছে মূলত এই রিঅ্যাকশনটা। এখান থেকে হচ্ছে তোমার কি এই যে অ্যালডিহাইড এই যে পেহলিন দ্রবণের সাথে তোমার বিক্রিয়া করে লাল রঙের অদক্ষেপ। এই যে এইটা হচ্ছে তোমার অদক্ষেপ, Cu2, এটা হচ্ছে তোমার অদক্ষেপ, এটা হচ্ছে তোমার লাল বর্ণের। এটা কি বলবে, এটা হচ্ছে লাল বর্ণের অদক্ষেপ দেয়। ঠিক আছে, Cu2 এর লাল বর্ণের অদক্ষেপ দেয়, এই জন্য এটা হচ্ছে তোমার কি একটা রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, কারণ এখানে জারণ বিজারণ করছে। ওকে, এখানে জারি থেকে হচ্ছে, তাহলে বলতো এখানে হচ্ছে RCOH, অর্থাৎ অ্যালডিহাইড হচ্ছে তোমার এখানে জারিত হয়েছে। ঠিক আছে, অ্যালডিহাইড তোমার কি হিসেবে, অ্যালডিহাইড হচ্ছে তোমার জারিত হয়েছে, অর্থাৎ সে হচ্ছে জারণ। তাহলে অ্যালডিহাইড কি বেয়া, অ্যালডিহাইড হচ্ছে জারণ। ঠিক আছে, অ্যালডিহাইড হচ্ছে জারণ। তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে Cu2+ আয়ন, এটা হচ্ছে তোমার এই আয়নটা তোমার কি বেশি হ্রাস পেশি, মানে কমে গেছে, যেহেতু কমে গেছে তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে বিজারণ। এটা কি বেয়া, বিজারণ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বিজারণ। তাহলে এখানে হচ্ছে তোমার কি অ্যালডিহাইডটা হচ্ছে তোমার জারণ করছে, আর কপার 2+ হচ্ছে তোমার কি বিজারণ করছে। যেহেতু জারণ বিজারণ দুইটা করছে, সো এটা হচ্ছে তোমার কি জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ রেডক্স বিক্রিয়া। তার মানে অ্যালডিহাইড পেহলিন দ্রবণে লাল পদক্ষেপ দিয়ে যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটা হচ্ছে তোমার কি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি বুঝেছো। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কি বলতেছে,
5 নম্বর বলতেছে কি প্যানোলিক ওয়েস গ্রুপ বা প্যানোলিক হাইড্রোক্সিল গ্রুপ নির্ণয় করতে কোনটি ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে তুমি মনে রাখবা, এটা হচ্ছে তোমার FeCl3, ঠিক আছে। সরি, FeCl3 মধ্য দিয়ে হচ্ছে তোমার কি আমরা প্যানোলিক ওয়েস গ্রুপ নির্ণয় করতে পারবো, ঠিক আছে। দেখো পরীক্ষাটা কি প্যানোলিক ওয়েস অথবা FeCl3 পরীক্ষা নেওয়া যদি প্যানল দ্রবণ নিয়ে তাদের 2 থেকে 3 ফুটে যদি সদ্য প্রস্তুতকৃত FeCl3 দ্রবণ যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমার বেগুনি বর্ণ ধারণ করবে, কি বর্ণ হবে, বেগুনি বর্ণ ধারণ করবে, ঠিক আছে। তাহলে তারপর হচ্ছে তোমার সেখান থেকে প্যানোলিক ওয়েস গ্রুপ আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। তার মানে প্যানোলিক ওয়েস গ্রুপ নির্ণয় করে আমরা কি ব্যবহার করি, সেটা হচ্ছে কি FeCl3, ঠিক আছে। FeCl3 ব্যবহার করে আমরা ইজিলি প্যানোলিক ওয়েস গ্রুপ নির্ণয় করতে পারবো। চলো তাহলে পরবর্তী প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলতেছে, 6 নম্বর প্রশ্ন বলতে হচ্ছে তোমার কি NH3, এখানে হচ্ছে বুঝছো, এটা হচ্ছে NH3 হবে, এটা হবে NH3, ঠিক আছে। NH3 অর্থাৎ NH3 এর আকৃতি কিরকম সেটা জিজ্ঞেস করছে। তার আগে হচ্ছে আমাদের সংকরণ বের করতে হবে, ঠিক আছে। তো আমি যদি সংকরণ বের করি, সংকরণ বের সূত্র কি আমরা জানি, হাফ ইন্টু, ঠিক আছে, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা, যেটা আমরা বি দ্বারা প্রকাশ করি, প্লাস তারপর হচ্ছে তোমার কি এই যে পাশে যে মোলটি আসছে সেই মোলটির হচ্ছে তোমার পরমাণু সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি পরমাণুর সংখ্যা, যেটাকে আমরা M দিয়ে প্রকাশ করি। এরপর হচ্ছে বিয়োগ ক্যাটায়ন সংখ্যা, তারপর হচ্ছে প্লাস অ্যানায়ন সংখ্যা। এই সূত্রটা মনে রাখবা। এটা হচ্ছে মনে রাখা আমার একটা টেকনিক আছে কি, হাফ ইন্টু ভালোবাসার মানুষ ছেড়ে গেছে আমাকে, ছেড়ে গেছে মানে কি, তাহলে কমে গেছে, তার মানে সেটা বিয়োগ হয়েছে -C প্লাস A। তার মানে হাফ ইন্টু বি মান হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, M মান হচ্ছে পার্শ্ববর্তী যে মোলটি থাকবে সেটার হচ্ছে তোমার কি যে পরমাণু সংখ্যা, মাইনাস ক্যাটায়ন যদি ক্যাটায়ন থাকে, আর প্লাস অ্যানায়ন যদি অ্যানায়ন থাকে। তাহলে আমার এখানে অ্যানায়ন ক্যাটায়ন কিছু নেই, সো এই দুইটার কাজ আমার এখানে করতে হবে না, আমার জাস্ট এই দুইটা করলে হবে। যেমন হাফ, তাহলে কেন্দ্রীয় পরমাণু কি নাইট্রোজেন, নাইট্রোজেন সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টি পেয়া, একদম ইজি 5টি থাকে, ঠিক আছে। প্লাস এখানে হচ্ছে M, অর্থাৎ হচ্ছে তোমার কি পার্শ্ববর্তী যে মোলটি আছে সেটার কি পরমাণু সংখ্যা, সেটার পরমাণু হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণু সংখ্যা দেবে 3, তুমি হাইড্রোজেন পরমাণু সংখ্যা হচ্ছে 3, তাহলে 5 3 যোগ করলে কত 8, ঠিক আছে। 8কে 2 দ্বারা ভাগ করলে আমি কত পাবো 4, আর 4 মানে হচ্ছে তোমার কি sp3 সংকরণ, ঠিক আছে। 4 মানে কি ভাইয়া sp3 সংকরণ, আর sp3 সংকরণের মানে হচ্ছে তোমার কি টেট্রাড্রো, ঠিক আছে। এটা বলতেছে টেট্রাহেড্রো হবে এটা, ঠিক আছে, টেট্রাহেড্রো, এটা টেট্রাহেড্রো হবে, ওকে। তাহলে হচ্ছে বি হচ্ছে তোমার অ্যান্সার, ওকে। এবার হচ্ছে তোমার কি স্কয়ার প্ল্যানার, এই যে স্কয়ার প্ল্যানার হচ্ছে তোমার কি এসপি, ঠিক আছে। স্কয়ার প্ল্যানার ক্ষেত্রে তুমি সেটা তোমার কি এসপি, যেখানে হচ্ছে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। আমি একটু বিস্তারিত বলি, এটা তো আশা করি বুঝছো। তাহলে আমি এগুলো সব মোস্টলি একটু বিস্তারিত বলি। সেটা হচ্ছে তোমার কি এখানে হচ্ছে তাহলে টেট্রাহাইড্রালটা আমরা বুঝছি, ঠিক আছে, NH3 ক্ষেত্রে টেট্রাহাইড্রাল হয়। এবার আসি বিস্তারিত আমরা জানি, যেমন এসপি, ঠিক আছে, এসপি, এসপি এটা হচ্ছে তোমার লিনিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি লিনিয়ার, এসপি হচ্ছে লিনিয়ার, এবং এখানে তোমার কোন হবে তোমার কি 180 ডিগ্রি, ঠিক আছে। এসপি ক্ষেত্রে হবে 180 ডিগ্রি। তারপর আসলে তোমার কি sp2, তারপর কি ভাইয়া sp2, sp2 এর ক্ষেত্রে হচ্ছে তোমার ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল কি ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক আছে। ট্রাইগোনাল প্ল্যানার, এই ট্রাইগোনাল প্ল্যানার হচ্ছে তোমার কি 120 ডিগ্রি হয়, ঠিক আছে। এখানে হবে তোমার 120 ডিগ্রি, নোট করে ফেলো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার sp3, ঠিক আছে। sp3 হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল হয়। একটা হচ্ছে তোমার কি sp3 এর ক্ষেত্রে একটা হচ্ছে তোমার কি টেট্রাহেড্রাল হয়, যেটা হচ্ছে তোমার এটা NH3, আর এটা হচ্ছে তোমার ট্রাইগোনাল পিরামিডাল, কি ট্রাইগোনাল পিরামিডাল, ট্রাইগোনাল পিরামিডাল। এই ট্রাইগোনাল পিরামিডের ক্ষেত্রে তোমার হচ্ছে তোমার কি 160 ডিগ্রি হয়, ঠিক আছে, 160 ডিগ্রি, যেটা হচ্ছে মূলত তোমার ক্ষেত্রে 160 ডিগ্রি হবে। এরপর তোমার কি বাকি আছে এখানে তোমার দেখো ট্রাইগোনাল বাইপিরামিড, ঠিক আছে, ট্রাইগোনাল বাইপিরামিড আছে। এই ট্রাইগোনাল বাইপিরামিডটা হচ্ছে তোমার এই যে ট্রাইগোনাল বাইপিরামিড হচ্ছে তোমাকে sp3d সংকরণ হয়, sp3d সংকরণ হয়, যেটা তোমার কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি হতে পারে,
আবার 120 হতে পারে, ঠিক আছে। তার মানে বুঝতে, তার মানে হচ্ছে কি টেট্রাহেড্রাল হচ্ছে sp3 সংকরণ, যেটা হচ্ছে এখানে অ্যান্সার হবে সেটা। তারপর হচ্ছে তোমার ট্রাইগোনাল বাইপিরামিড হচ্ছে sp3, যেখানে sp3d2, যেখানে তোমার 90 হতে পারে, 120 হতে পারে। এরপর হচ্ছে তোমার স্কোয়ার প্ল্যানার হচ্ছে তোমার কত, ওই যে sp, ঠিক আছে, sp2 স্কোয়ার প্ল্যানার কি sp2, যেখানে হচ্ছে তোমার কি 120 ঠিক আছে। আর স্কোয়ার প্ল্যানার তৈরি গেল। আশা করি তোমরা এটা বিস্তারিত বুঝেছো। পরবর্তী, এরপর তোমাকে জিজ্ঞেস করছে কোনটি জারক নয়, ঠিক আছে। ঠিক আছে, এখানে দেখো যেমন গ্যাসীয় জারক হাইড্রোজেন, তারপর কার্বন মনোক্সাইড, তারপর H2S এবং SO2, এগুলো হচ্ছে তোমার বিজারক পদার্থ। তার মানে জিজ্ঞেস করেছে কোনটি জারক নয়, তার মানে কোনটি বিজারক। তার মানে দেখো হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড এবং H2S এবং SO2, এখান থেকে কোনটা আছে, দেখো এখানে CO আছে, ঠিক আছে, CO। তার মানে এটা হচ্ছে তোমার কি জারক নয়, অর্থাৎ এটা হচ্ছে বিজারক। আমরা একটু বিস্তারিত জানি, গ্যাসীয় বিজারক, ঠিক আছে। গ্যাসীয় বিজারক কি হাইড্রোজেন, CO, H2S, SO2, এগুলো হচ্ছে তোমার কি গ্যাসীয় বিজারক, ঠিক আছে। হাইড্রোজেন, CO, SO2, H2S, তার মানে এখানে তোমার কি SO2 আছে, H2S আছে। তারপরে তোমার কি NH3, ঠিক আছে, এটা মনে রাখবা, NH3, এটাও হচ্ছে তোমার গ্যাসীয় বিজারক, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার NO, এটাও হচ্ছে তোমার গ্যাসীয় বিজারক, ঠিক আছে। আবার হচ্ছে গ্যাসীয় জারক, গ্যাসীয় জারক কোনগুলা, গ্যাসীয় জারকের মধ্যে হচ্ছে তোমার পড়বে কি অক্সিজেন, ঠিক আছে। তারপর হচ্ছে O3, ওজোন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি F2, তারপর হচ্ছে তোমার কি ক্লোরিন, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রোমিন, মনে রাখবা ব্রোমিন হচ্ছে তরল জারক, ঠিক আছে, ব্রোমিন হচ্ছে তরল জারক। তারপর হচ্ছে NO2, ঠিক আছে, NO2, এগুলো হচ্ছে তোমার কি গ্যাসীয় জারক। হলো অক্সিজেন, ওজোন, ক্লোরিন, ব্রোমিন, NO2, এগুলো হচ্ছে তোমার কি গ্যাসীয় বিজারক। আর গ্যাসীয় জারক হচ্ছে গ্যাসীয় বিজারক হচ্ছে হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, H2S, SO2, NH3, NO, ঠিক আছে। আশা করি বিস্তারিত বুঝতে। তো এখানে যেহেতু আমাকে জারক নয় বলছে, তার মানে বিজারক হবে, তার মানে একমাত্র এখানে বিজারক আছে কার্বন মনোক্সাইড। তো কার্বন মনোক্সাইড তোমার কি হয়েছে, অ্যান্সার হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি বলতেছে, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান। আমরা জানি যেখানে যে দুটির পারমাণবিক সংখ্যা সমান হবে, ঠিক আছে, যে গ্যাস দুটির পারমাণবিক সংখ্যা সমান হবে বা আণবিক ভর সমান হবে, তারা হচ্ছে তোমার কি তাদের ব্যাপন হার কি হবে, সমান হবে। আর আমরা একটা জানি ব্যাপন হার কার বেশি, যার পারমাণবিক সংখ্যা বা আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম হবে, আর যার আণবিক ভর কম তার কি পারমাণবিক ব্যাপন হার কি হবে, বেশি হবে, ঠিক আছে। এখানে আমরা হিসাব করি যেমন নাইট্রোজেন হচ্ছে কত 28, ঠিক আছে, নাইট্রোজেন হচ্ছে তোমার কত 28। তারপর হচ্ছে তোমার কি কার্বন মনোক্সাইড, কার্বন হচ্ছে তোমার কত 12, অক্সিজেন হচ্ছে 16, তার মানে কত 28। অলরেডি আমরা প্রথম ধাপে পেয়ে গেছি, কেমন, তাহলে এখানেও 28, এখন 28, তার মানে দুইটার আণবিক ভর সমান, সো দুইটার কি হবে ব্যাপন হার কি হবে, সমান হবে। তো এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে এ। তোমরা চাইলে পরগুলো করে দেখতে পারো, সেখানে কি সেম হয় না, ঠিক আছে। ওকে, পরবর্তী প্রশ্ন বলতেছে কি CH3Br, 9 নম্বর প্রশ্ন, ঠিক আছে। CH3Br অর্থাৎ ক্রোমোমিথেন, এটাকে আমরা কি বলি মিথাইল ব্রোমাইডও বলি। তাহলে ক্রোমোমিথেন বা মিথাইল ব্রোমাইড কার সাথে বিক্রিয়া করছে, ক্রোমোবেনজিনের সাথে। তাহলে তোমার কি ক্রোমোবেনজিনের সাথে বিক্রিয়া করছে প্লাস সোডিয়ামের সাথে, অর্থাৎ ড্রাই ইথার এবং তাপমাত্রার উপস্থিতি, সেখান থেকে আর তৈরি হয়েছে, ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করছে আর জিনিসটা কি হবে, ঠিক আছে। তার মানে কি ব্রোমোমিথেন যখন ব্রোমোবেনজিনের সাথে বিক্রিয়া করে ড্রাই ইথার এবং তাপমাত্রার উপস্থিতিতে, তখন কি উৎপন্ন করে সেটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে ব্রোমোমিথেন এবং ব্রোমোবেনজিন বিক্রিয়া করে, সেখান থেকে তোমার কি উৎপন্ন করে জানবে, সেখান থেকে হচ্ছে তোমার টলুইন উৎপন্ন করে। কি উৎপন্ন করে, টলুইন উৎপন্ন করে। কি উৎপন্ন করে ভাই, টলুইন, ঠিক আছে, টলুইন উৎপন্ন করে, অর্থাৎ এই যে CH5CH3 টলুইন উৎপন্ন করে প্লাস 2 সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। তার মানে তোর কি হবে, টলুইন হবে। টলুইনের সংকেত কি CH5CH3, তার মানে কোথায় আছে, এই যে বিতে অপশন, ঠিক আছে, CH5CH3। আশা করি বুঝেছো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন কি বলতেছে, 10 নম্বর প্রশ্ন বলতেছে কোন যৌগটি আয়োডোব্রোম বিক্রিয়া দেয়, ঠিক আছে। একটা ইজি হচ্ছে তোমার কি যেখানে আলফা হাইড্রোজেন বন্ধন থাকবে তারা হচ্ছে আয়োডোব্রোম বিক্রিয়া দেবে,
যাদেরকে আলফা হাইড্রোজেন বন্ধ করতে আমাকে হ্যালোজেন বিক্রিয়া দেবে, ঠিক আছে, হ্যালোপ্রন বিক্রিয়া দেবে। তারপর তোমাকে আইডোপন বিক্রিয়া কাজ দেবে। আইডোপন বিক্রিয়া হচ্ছে তোমার কি দেখো, যেসব যোগে আইডোপন বিক্রিয়া দেয় সেগুলো তোমার কি মিথাইল কিটোন যেমন এসিটোন, ঠিক আছে, আর তো মিথাইল কার্বিনল যেমন ইথানল এবং 2 প্রোপানল, এগুলো হচ্ছে তোমার কি আইডোপন বিক্রিয়া দিবে, ঠিক আছে। তাহলে আর আলফা হাইড্রোজেন ছাড়া তোমার কি অ্যালডোল বিক্রিয়া, ঠিক আছে, অ্যালডোল বিক্রিয়া দিবে, এটা হচ্ছে তোমার অ্যালডোল বিক্রিয়া। তার মানে আলফা হাইড্রোজেন যার থেকে থাকবে সেটা তোমার কি অ্যালডোল বিক্রিয়া দিবে, ঠিক আছে, অ্যালডোল বিক্রিয়া দিবে। আর আইডোপন বিক্রিয়া কারা দিবে, যারা হয়তো তোমার আলফা হাইড্রোজেন থাকবে না, হচ্ছে তোমার কি যেমন মিথাইল কিটোন যেমন এসিটোন, তারপর হচ্ছে মিথাইল কার্বিনল, ইথানল এবং 2 প্রোপানল, এগুলো হচ্ছে তোমার কি আইডোপন বিক্রিয়া দিবে। যেহেতু এখানে আমার কি আছে CH ও CH3, ঠিক আছে। তার মানে এখানে আনসার হবে তোমার কি CH3 ও CH3, এটা হচ্ছে তোমার কি আইডোপন বিক্রিয়া দিবে, ঠিক আছে। অর্থাৎ এসিটন কি আইডোপন বিক্রিয়া দেয়। আশা করি বুঝেছে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি একই তাপমাত্রা চাপে কত গ্রাম H2S এর আয়তন 56 গ্রাম নাইট্রোজেন আয়নের সমান হবে, আয়তনের সমান হবে। তার মানে আমাকে তাপমাত্রাও সেম রাখছে, চাপও সেম রাখছে। তাপমাত্রা এবং চাপ নিয়ে আমার কোনো কিছু টেনশন করার দরকার নেই, আমরা জাস্ট করতে হবে W কত গ্রাম এবং আয়তন B নিয়ে, ঠিক আছে। তাহলে এখানে এই সম্পর্কিত আমরা সূত্র কি জানি, সূত্রটা হচ্ছে তোমার কি W1 ডিভাইডেড বাই M1 সমান সমান কি W2 ডিভাইডেড বাই M2। এখান থেকে আমাকে বের করতে বলছে কি W1 এর মান, তাহলে W1 সমান কি হবে, W1 সমান হবে W2 ডিভাইডেড বাই M2 গুণন M1। আবার জাস্ট মানগুলো বসে গুণ করে ফেললে কি কাজ শেষ, ঠিক আছে। তাহলে আমি এখানে মানগুলো বসাই, ঠিক আছে। যেমন তাহলে কি যদি মানগুলো বসাই সেক্ষেত্রে তোমার কি দেখো, তাহলে জাস্ট W2 মান বসাও। W2 মান কত 56, তাই না, আয়তন 56 না, W2 সমান 56 গ্রাম নাইট্রোজেন, কত 56। শরীরে একটু কেটে গেছিল, তো এখন আমরা আবার শুরু করি। সেখানে তোমার কি বলছে, একই তাপমাত্রা ও চাপে H2S এর আয়তন 56 গ্রাম নাইট্রোজেনের আয়তনের সমান হবে, ঠিক আছে। তাপমাত্রা একই এবং চাপে একই বলছে, তার মানে তাপমাত্রা বা চাপ নিয়ে আমাদের টেনশন করার কিছু দরকার নেই, আমাদের জাস্ট টেনশন করতে হবে W এবং M নিয়ে, ঠিক আছে, গ্রাম এবং M নিয়ে, পারমাণবিক বল নিয়ে। তাহলে আমরা সেই সম্পর্কে সূত্র জানি, সূত্র হচ্ছে কি W1 ডিভাইডেড বাই M1 সমান সমান হচ্ছে W2 ডিভাইডেড বাই M2। এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে W1 এর মান। W1 যেটা হচ্ছে লিখে দিই W2 ডিভাইডেড বাই M2 ইন্টু হচ্ছে তোমার কি M1, ঠিক আছে। তাহলে কি W1 সঙ্গে W2 বাই M2 ইন্টু হচ্ছে M1। তাহলে W2 মান এখানে কত হবে, W2 মান হচ্ছে তোমাকে যে 56 অলরেডি দিয়ে দিছি 56, আর M1 মান হচ্ছে তোমার 28, ঠিক আছে। এই যে নাইট্রোজেন কত পারমাণবিক ভর 28 গুণ H2S এর পারমাণবিক ভর হচ্ছে কত 34, ঠিক আছে। এখান থেকে তুমি কাটাছিটা করো, তোমার আনসারটা আসবে 68। তার মানে 68 এটা হচ্ছে তোমার কি আনসার, ঠিক আছে। আশা করি বুঝেছ। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন বলতেছে যে কোন যৌগটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ঠিক আছে। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মুখস্থ রেখে দেবে হচ্ছে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেবে। বেসিক্যালি হচ্ছে যাদের অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে, যারা হচ্ছে এরোমেটিক যৌগ যারা, তারা হচ্ছে মূলত কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। যেমন তাদের মধ্যে হচ্ছে তোমার কি C6H5NH2 অ্যানিলিন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি ব্রোমোবেনজিন, তারপর হচ্ছে প্যানল অর্থাৎ কি বেনজিন, ঠিক আছে, C6H6 বেনজিন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার টলুইন C6H5, তারপর হচ্ছে তোমার কি CH3 বেনজিন টলুইন, তারপর হচ্ছে তোমার কি ফেনল, ঠিক আছে, C6H5OH C6H5OH ফেনল, ঠিক আছে। তারপর তোমার কি ব্রোমোবেনজিন, ঠিক আছে,
H5 ব্রোমিন, ব্রোমোবেনজিন, এগুলো হচ্ছে মূলত তোমার কি কেন্দ্রাকর্ষী বৈষম্য তারা প্রতিস্থাপন বিক্রিয়া দেবে। ঠিক আছে, আশা করি বলছে। পরবর্তী প্রশ্ন, এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে তোমার কি কোন যৌগটি কেন্দ্র প্রতিস্থাপন, এটা বলছি পরবর্তী প্রশ্ন। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার কি নিচের যৌগগুলোর অ্যামোনিক্যাল সিলভার নাইট্রেট দ্রবণের সাথে সাদা অর্ধকেপ দেয় কোন যৌগটি? ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি CH3 সি ত্রিবন্ধন সি এক বন্ধন CH, অর্থাৎ এই জিনিসটি। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার 2-বিউটাইন। কি ভাইয়া? 2-বিউটাইন, 2-বিউটাইন। এই 2-বিউটাইন যৌগটা হচ্ছে তোমার অ্যামোনিক্যাল সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে সাদা অর্ধকেপ দেয়। ঠিক আছে, এটা তোমাকে টলেন পরীক্ষা সম্পর্কিত। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন কি বলতেছে? নেনোকণার আকার কত? আমরা সবাই জানি 1 থেকে 100 নেনোমিটার। ঠিক আছে, 1 থেকে 100 এর মধ্যে থাকলে এটা হচ্ছে তোমার কি নেনোকণা। ঠিক আছে, তাহলে 1 থেকে 100 কত আছে এই জায়গাতে? তোমার অ্যান্সার হবে এই যে এখানে তোমার নিচে দিয়ে দিছি। পরমাণু সময়ের পারমাণবিক ব্যাস, এমনি পরমাণু সময়ের পারমাণবিক ব্যাস 0.074 থেকে 0.53 নেনোমিটার মধ্যে থাকে। অন্যদিকে নেনো পার্টিকেলের ক্ষেত্রে হচ্ছে তোমার কি 1 থেকে 100 নেনোমিটার মধ্যে থাকে। তার মানে 1 থেকে 100 হচ্ছে তোমার কি অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলতেছে? পানিতে বলতেছে কি পানিতে অস্থায়ীকরণের জন্য কোন যৌগটি দায়ী? মনে রাখবা SiO3 অর্থাৎ বাইকার্বনেট এগুলো থাকলে এটা হচ্ছে তোমার অস্থায়ীকরণের জন্য দায়ী। ঠিক আছে, যেখানে আছে এই যে শুধুমাত্র বি এটাতে SiO3 অর্থাৎ MgSiO3 মাইনাস অর্থাৎ ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এই ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হচ্ছে মূলত কি অস্থায়ীকরণের জন্য দায়ী। ওকে, 16 নম্বর প্রশ্ন কি বলতেছে? 16 প্রশ্ন হচ্ছে কোন যৌগটি কার্বিল এমিন বিক্রিয়া দেয়? ঠিক আছে, কার্বিল এমিন বিক্রিয়া দেয় ভাইয়াকে 1 ডিগ্রি এমিন। ঠিক আছে, 1 ডিগ্রি এমিন হচ্ছে তোমার কি কার্বিল এমিন বিক্রিয়া দেয়। 1 ডিগ্রি এমিন কি কার্বিল এমিন বিক্রিয়া দেয়। সুতরাং 1 ডিগ্রি এমিন কোথায় আছে দেখো, এই যে C2H5NH2 নাম্বারে আছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার কি 17 নম্বর বলতেছে কি কোনটি পোলার অণু? ঠিক আছে, পোলার অণু হচ্ছে মুখস্থ রাখতে হবে NH3, এটা হচ্ছে পোলার অণু। আমরা আরো বলি পোলার অণু কি কি থাকতে পারে, আরো সেগুলো তোমার কি পানি। ঠিক আছে, পানি হচ্ছে পোলার অণু। তারপর হচ্ছে তোমার কি আর কি থাকতে পারে? NH3 তো বললাম, NH3 পোলার অণু। তারপর তোমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড পোলার অণু। ঠিক আছে, তারপর হচ্ছে CH3Cl। ঠিক আছে, CH3Cl এগুলো হচ্ছে তোমার কি পোলার অণু। তারপর তোমার কার্বন মনোক্সাইড এগুলো হচ্ছে তোমার পোলার। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি পোলার অণু। ঠিক আছে, আর অপোলার অণু কোনগুলো? তাহলে অপোলার অণুগুলো কিছু এক্সাম্পল মনে রাখি। তাহলে অক্সিজেন, তারপর হচ্ছে তোমার নাইট্রোজেন, তারপর হচ্ছে মিথেন, এবং হচ্ছে তোমার কি CCl4, এগুলো হচ্ছে তোমার কি অপোলার। এগুলো হচ্ছে তোমার কি অপোলার। ঠিক আছে, এগুলো হচ্ছে অপোলার, এগুলো হচ্ছে অপোলার অণু। তাহলে পোলার অণু হচ্ছে তোমার কি পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, CH3Cl এবং কার্বন মনোক্সাইড, এগুলো হচ্ছে পোলার অণু। আর অপোলার হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন, কার্বন মনোক্সাইড। ঠিক আছে, এবং CCl4, এগুলো হচ্ছে তোমার কি অপোলার অণু। ওকে, আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন কি বলতেছে? যে যৌগের 2টি কার্বন আছে তোমার কি বিউটেন 2,3 ডায়ল। ঠিক আছে, এটা তো তোমার 2টি কার্বন আছে। বিউটেন 2,3 ডায়লের সংকেত কি? সংকেত হচ্ছে তোমার ভাইয়া CH3, তারপর হচ্ছে তোমার কি কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা OH, এরপর হচ্ছে আবার কার্বন, এদিকে হচ্ছে একটা হাইড্রোজেন, এদিকে হচ্ছে একটা OH। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এদিকে হচ্ছে CH3। তারপর দেখো এখানে কার্বন কি কার্বন হচ্ছে যেখানে চারটি আছে মূলক আছে 4 হাতে, এগুলো 4টি থাকবে, ভিন্ন থাকতে হবে। ঠিক আছে, ভিন্ন থাকতে হবে। তার মানে এই কার্বনের 4টি কি ভিন্ন, তার মানে এই কার্বনের ক্ষেত্রে কি 4টি ভিন্ন, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তার মানে 4টি ভিন্ন। তার মানে এখানে 2টি কার্বন আছে। কয়টি কার্বন ভাইয়া? এখন হচ্ছে তোমার কি একটা কার্বন, একটা কার্বন, তার মানে 2টি কার্বন আছে কোথায়? বিউটান 2,3 ডাইঅলে। ঠিক আছে, আশা করি বুঝেছো। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন কি বলতেছে? কোনটি শিখা পরীক্ষায় বর্ণ দেখেন? আমরা সবাই জানি ব্যায়াম আনন্দ দিয়ে মনে রাখা যায়, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে তোমার শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখে না। ঠিক আছে, তোমার এখানে কি আছে? ম্যাগনেসিয়াম আছে, তার মানে ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার কি কোনো শিখা পরীক্ষায় বর্ণ দেখাবে না। ঠিক আছে, ওকে। এর পরবর্তী প্রশ্ন কি বলতেছে? সারগাম CS, ঠিক আছে, এটা CS4 হবে কেন? CS4, সারগাম CS4 এবং 24 গ্রাম হচ্ছে তোমার অক্সিজেন। ঠিক আছে, এটা অক্সিজেন হবে। মিশ্রণে CH4 এর মূল ভগ্নাংশ কত সেটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে মূল ভগ্নাংশ বের করার সূত্র কি? জাস্ট আমরা কি এক্ষেত্রে হচ্ছে তোমার কি
এই যে প্রথমে তোমার কি এন এ বের করবো, এরপর হচ্ছে তোমার কি এন বি বের করবো, ঠিক আছে। তাহলে এন এ বের করার কি হয় তোমার কি যে 4 গ্রাম, যত গ্রাম আছে তত ভাগ তার হচ্ছে পারমাণবিক সংখ্যা। তোমার CH4 এর পারমাণবিক ভর কত তোমার কি 16, ঠিক আছে। তাহলে 16 এটা যদি তুমি হিসাব করো তাহলে N1 সমান পাইছো। তারপর হচ্ছে NB বের করবা, অর্থাৎ মিথেনের বের করবা। মিথেনের ক্ষেত্রে তোমার কি সেক্ষেত্রে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কি 24, ঠিক আছে। এখানে কত গ্রাম বলছে 24 গ্রাম। তারপর হচ্ছে তোমার পারমাণবিক ভর সংখ্যা কত 32 গ্রাম, ঠিক আছে। এই দুইটা প্রথম হচ্ছে তোমার এন এবং NB বের করবা। তারপর হচ্ছে তোমার কি মূল ভগ্নাংশ কেমনে বের করবা, CH4 এর বল কোনটা, ঠিক আছে। এরপর মূল ভগ্নাংশ কোনটা বের করবা সেটা হচ্ছে দেখো আমি সবগুলো মুছে আবার লিখি। তাহলে সেক্ষেত্রে তোমার কি জাস্ট এই যে এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি, এই সূত্র দিয়ে এখান থেকে তুমি ইজিলি মানটা বের করো। মানটা আসবে তোমার কি 0.25, ঠিক আছে। আবার যদি তোমাকে বলতো CH4 এর না বলে যদি তোমার অক্সিজেনের বলতো তাহলে সেক্ষেত্রে তোমার কি এখানে জাস্ট এন বি হতো, আর এখানে ঠিক সেমই থেকে যেত, ঠিক আছে। এই সূত্র দিয়ে ইজিলি বের করা যায়। পরবর্তী প্রশ্ন সেটা কি বলতেছে, ক্যালকুলেট তড়িৎদ্বার কোনটা, এটা একদম ইজি, Hg2Cl2 মুখস্থ রাখবা। Hg2Cl2 এটা হচ্ছে তোমার ক্যালকুলেট তড়িৎদ্বারের সংখ্যা। পরবর্তী প্রশ্ন 5 নম্বর কি বলতেছে, উল্লিখিত ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত কোন মৌলটির ব্যাসার্ধ সবচেয়ে বেশি। আমরা একদম ইজিলি জানি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এবং কার্বন। এই সমীকরণটি মনে রাখবা। সেখান থেকে তোমার কি লিথিয়ামের হচ্ছে সবচেয়ে বেশি, এরপর হচ্ছে বেরিলিয়াম, এরপর হচ্ছে বোরন এবং হচ্ছে কার্বন। কারণ পারমাণবিক ব্যাসার্ধ কি বাম থেকে ডানে গেলে, যদি বাম থেকে ডানে যায় সেক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ কী পাবে, হ্রাস পায়, ঠিক আছে। আর উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কী পাই, বৃদ্ধি পায়, ঠিক আছে। সে অনুযায়ী এক্ষেত্রে হচ্ছে তোমার কি লিথিয়াম এর পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তোমার কি সবচেয়ে বেশি, ঠিক আছে। কারণ এটি হচ্ছে তোমার কি একদম মানে তোমার কোথায় অবস্থিত, উপরে ডানে অবস্থিত, ঠিক আছে। একদম ডানে অবস্থিত, বামে অবস্থিত, বামে অবস্থিত। তারপর হচ্ছে তোমার কি সেজন্য লিথিয়ামের হচ্ছে তোমার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম হচ্ছে তোমার কার্বনের। তাহলে এখানে লিথিয়ামের সংকেত কোনটা কত, লিথিয়ামের সংকেত তোমার কত 1:2s1 তোমার, ঠিক আছে 3 না। তাহলে এখানে আনসার হবে তোমার এ, ঠিক আছে 1:2s1। তার মানে হচ্ছে এখানে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। এর পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন কি বলতেছে, কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি সেটা জিজ্ঞেস করছে। এখানে হচ্ছে তোমার কি ইথানলের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, হচ্ছে 78.3, ঠিক আছে। এটা কমন, ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3, ঠিক আছে। তাহলে বাকিগুলো একটু পড়ি আমরা। বাকিগুলো কি, যেমন বেনজিন C2H6, ঠিক আছে। C2H6 হচ্ছে তোমার কত, এর স্ফুটনাঙ্ক হচ্ছে -88.6, এটা মুখস্থ নোট করে রাখবা, 88.88.6 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে 6 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে তোমার কি, তারপর হচ্ছে তোমার এই যে CH3OH এর ক্ষেত্রে হচ্ছে তোমার কত হবে, এটা হচ্ছে তোমার 64.7 ডিগ্রি সেলসিয়াস এর স্ফুটনাঙ্ক। তারপর হচ্ছে CH3O এটা হচ্ছে তোমার -24 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ওকে, তাহলে সবচেয়ে বেশি এখানে কার হচ্ছে তোমার কি ইথানলের, অর্থাৎ 8.3। ওকে, পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন কি বলতেছে, কোনটি সবচেয়ে দুর্বল অ্যাসিড। আমরা সবাই জানি CH3COOH সবচেয়ে দুর্বল অ্যাসিড। আর শক্তিশালী অ্যাসিড সেগুলো কি কি, শক্তিশালী অ্যাসিডের মধ্যে তুমি কি পাবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি সালফিউরিক অ্যাসিড H2SO4, তারপর হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এই NO2 এগুলো হচ্ছে তোমার কি সবচেয়ে শক্তিশালী। এখান থেকে আবার সবচেয়ে শক্তিশালী হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড থেকে শক্তিশালী হচ্ছে তোমার কি সালফিউরিক অ্যাসিড। ওকে ওকে, হচ্ছে পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন কি বলতেছে, 25 নম্বর বলতে একদম লাস্টে চলে আসছি, সেটা তোমার কি কপার সালফেট, পটাশিয়াম আয়ন, ঠিক আছে। পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে ক্লোরিন এবং আয়োডিন প্লাস K2SO4 উপরে বিক্রিয়া করে। এখান থেকে বিজারক কোনটা, এখানে হচ্ছে তোমার বিজারক কোনটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার কি আয়োডিন হচ্ছে বিজারক, আয়োডিন হচ্ছে তোমার কি এই আয়োডিন কি এখানে আয়োডিন I2 জড়িত পরিণত, এখানে আয়োডিন থেকে আয়োডিন মাইনাস থেকে, অর্থাৎ আয়োডিন মাইনাস থেকে সেটা হচ্ছে আয়োডিন 0-তে পরিণত হয়েছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে একটা কি বিজারক, ঠিক আছে। বিজারক মানে কি জারণ, আর জারণ মানে কি ইলেকট্রন ছাড়া। তো আয়োডিন ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রন ছাড়ার পর কি তার ইলেকট্রন কমে গেছে, অর্থাৎ শূন্য হয়ে গেছে। যদি ইলেকট্রন কমে গেছে তার মানে সেটা নিচে কি এখানে জারণ করছে, এখানে কি করছে জারণ করছে। আর জারণঘটা মানে সে হচ্ছে বিজারক। জারণঘটা মানে কি জারণঘটা মানে হচ্ছে বিজারক, ঠিক আছে।
তাহলে এখানে আয়োডিন হচ্ছে তোমার কি বিজারক, তাহলে আয়োডিন হচ্ছে বিজারক। কপার কি, এই যে কপার, এটা কপার হচ্ছে তোমার জারক, কপার কি জারক, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওকে এখানে হচ্ছে তোমার কি আয়োডিন হচ্ছে বিজারক এবং কপার হচ্ছে কি জারক, ঠিক আছে। CO2+ পরিণত হচ্ছে, এই যে সিও থেকে এখানে ক্লোরিন না, এটা হচ্ছে তোমার কি CO2+ হবে, CO2+ হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমার কি কপার হচ্ছে জারক আর হচ্ছে তোমার আয়োডিন হচ্ছে তোমার কি বিজারক। আশা করি বুঝেছো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর পারলে পেজটি ফলো দিয়ে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।